আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। স্বপ্ন পূরণের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ করার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যেতে হবে। রোববার দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পালনের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটি। তাই আমার আসলে উপদেষ্টাদের প্রতি অনুরোধ, সভায় স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি, কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। যে রক্ত ঝরেছে সেটার ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এই মহান দায়িত্ব পালন করতে পারি তাহলে পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মনে রাখবে, আমাদের স্মরণে রাখবে। প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই, এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। গেল 15 বছরের অপশাসনের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, এতদিন তারা আনন্দ সহকারে লুটপাট করেছিল, এখনো ষড়যন্ত্র করছে। এজন্য শিক্ষার্থীদের সর্বদা জাগ্রত থাকতে হবে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 53 বছরে এমন সুযোগ আর আসেনি। এটি কাজে লাগিয়ে অনন্য দেশ গড়তে বদ্ধপরিকর তার সরকার। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে তা পৃথিবীর মানুষ বাংলাদেশের কাছে শিখতে চাইবে। এই মন্ত্রটা সবাইকে লালন করতে হবে, নইলে অশেষ দুঃখ আছে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রখ্যাত অর্থনীতি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার 1 মাসেই ফিরতে শুরু করেছে অর্থনীতির প্রাণ। হু হু করে বাড়ছে রেমিটেন্স, দখল মুক্ত হচ্ছে ব্যাংক, মূল্যস্ফীতি কমাতেও নেওয়া হয়েছে উদ্যোগ। অর্থনীতি পুনর্গঠনে ডক্টর ইউনূস সরকারের নেয়া কর্মকাণ্ডের কথা জানাচ্ছেন সেলিম মালিক। সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে অর্থনীতিকে প্রায় নিঃস্ব করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই নাজুক হতে থাকে দেশের অর্থনীতি। জ্বালানি দাম বাড়তে থাকায় অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। ৮৬ টাকার ডলারের দাম ওঠে ১২০ টাকার ওপরে। সংকট উত্তরণের দৃশ্যমান উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার, বরং এর মধ্যে চলতে থাকে বিদেশে টাকা পাচারের মহোৎসব। বাংলাদেশ ব্যাংকের নাকের ডগায় চলে ব্যাংক লুট। কাগজের প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এসএলএম সহ সরকারের ঘনিষ্ঠরা। প্রকৃত মূল্যস্ফীতি ওঠে ৩০% উপরে, বিদেশি ঋণ ১৮ লাখ কোটি টাকার বেশি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েই নজর দেন অর্থনীতির পুনর্গঠনে। অর্থ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় প্রখ্যাত অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদকে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর আহসান এস মনসুরকে। হাসিনা সরকারের উপর অনাস্থা প্রকাশকারী প্রবাসী শ্রমিকরাই প্রথমে এগিয়ে আসেন নতুন সরকারের পাশে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোই হুহু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। সংস্থাটির তথ্যে গত এক মাসে $330 কোটি রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। ব্যাংকের অর্থ লুটপাট বন্ধে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পর্ষদ ভেঙে দেয় ইসলামিক ব্যাংক সহ প্রায় সব ব্যাংক এখন এস আলমের রাহুমুক্ত। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। থাকছে না দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ। এতে অনেকটাই কমবে অবৈধ পথে অর্থ উপার্জনের হার। দুর্নীতি রোধে আগের চেয়ে বহুগুণ সক্রিয় দুদক। ধরা পড়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি আর ব্যাংকের অর্থ লুটপাটের পুরাতন কারিগর সালমান এফ রহমান। অন্যরা রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। দেশের মানুষকে হাসপাস অবস্থায় রেখে অর্থনীতির রঙিন চিত্র এঁকে গেছেন শেখ হাসিনা সরকার। আসলে অর্থনীতির অবস্থা কেমন তা জানতে সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী 80 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তরের কথা রয়েছে, যার উপর ভিত্তি করে আগামী দিনের নতুন অর্থনীতির ভিত গড়বে অন্তর্বর্তীকালীন সরকার। সেলিম মালিক, RTVি, ঢাকা। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও তার জবাবদিহিতার পরিসর তৈরি করার লক্ষ্যে গঠিত হয়েছে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা নবগঠিত কমিটির নেতাদের। এছাড়াও গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করতে আহ্বায়ক কমিটির কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ ঘটল নতুন একটি রাজনৈতিক দলের। নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব করে 55 সদস্যের একটি আংশিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এই কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন। শিগগিরই সারা দেশে কমিটি দেওয়া হবে বলেও জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে এই কমিটি। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলেও জানান মুখপাত্র সামান্তা শারমিন। 8ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করতে আহ্বায়ক কমিটি কাজ করবে বলেও জানিয়েছে সংগঠনটি। রাষ্ট্রের জরুরি সংস্কার ও মাইদুর রহমান রুবেল, RTVি, ঢাকা। ছাত্র জনতার আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। পতিত সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে তরুণদের সহ সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি।
সবাই আলোচকরা মনে করেন কোনো সরকারকে মূল্যায়নের জন্য 1 মাস যথেষ্ট সময় নয়। শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানের কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই। একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে, প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে। এ সময় বক্তারা অভিযোগ করেন মানুষের নতুন অভিযাত্রায় বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে ভারত। নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতার কাহিনী বর্ণনা করতে হবে, এইটা কোনো অজুহাতেই আমরা সহ্য করতে পারি না। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব অধিকার চায় বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের সাম্যন্যায়ের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও বিশ্বাস করেন আলোচকরা। ভবিষ্যতে আর কেউ স্বৈরতন্ত্রী কিংবা ফেসিবাদ হয়ে না উঠতে পারে। জাহিদ রহমান, RTV, ঢাকা। যে ষড়যন্ত্র দেশে ও দেশের বাইরে ছিল তা এখনও অব্যাহত রয়েছে অভিযোগ করে গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তা মোকাবেলা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে সাতক্ষীরার কলাউড়া মাঠে স্থানীয় বিএনপির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের ভাগ্যের উন্নয়নে লড়াই চালিয়ে যাবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে, প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে, নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা আজ এই লক্ষ মানুষের সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি, সকল ষড়যন্ত্রের বিষধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেপ্তার চাইবে প্রসিকিউশন। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলেন। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানান তিনি। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পরবর্তীতে ওই সময় পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। রোববার চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন প্রসিকিউটররা। এই সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। আগের স্বৈর শাসকেরা দেশটাকে এমন একটা অপরাধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে এই মানুষগুলোকে পালাতে হয়েছে। এই যে সংগঠিত অপরাধ এবং গণহত্যা, সিস্টেম্যাটিক যে অপরাধগুলো সংগঠিত হয়েছে নিরস্ত্র জনতাকে নিশ্চিহ্ন করার জন্য, তাদের বিচারের লক্ষ্যেই এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে। যাদের কাছে গণহত্যার তথ্য প্রমাণ আছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ করেন চিফ প্রসিকিউটর। গণহত্যার সময় গণমাধ্যমে দেখানো ফুটেজ তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে বলেও জানান তিনি। যাদের চোখের সামনে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা, আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে, যে সমস্ত তথ্য প্রমাণ আছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে
এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন। গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন আরেক প্রসিকিউটর গাজী MH তামিম। ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে, একটি মামলা আছে যেটা এখন মিস কেস হিসেবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনো গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। বর্তমানে 31টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন। আসামির সংখ্যা 218 জন, 57 জন মারা গেছেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে অবাক হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক হয়েছেন তিনি। এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধ বিগ্রহের আশঙ্কাকেও নাকচ করে দেন উপদেষ্টা। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রশ্নবিদ্ধ মন্তব্যের প্রতিক্রিয়া জানালো ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তৃতায় তিনি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছেন। আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে মতবিনিময়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনই কোনো প্রতিক্রিয়া না দেখালেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। এদিকে UNHCR চায় আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক বাংলাদেশে, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে। যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে নিশ্চিত কোনো শিডিউল নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্লেষকের জায়গা থেকে অবশ্যই সরে এসেছি, কারণ বিশ্লেষকের জায়গা তো অন্যরা দখল নিয়েছেন, তারা করবেন বিশ্লেষণ। শাকিলা করিম, RTV, ঢাকা। সীমান্তে মানুষ হত্যা বন্ধ সহ 5 দফা দাবি জানিয়েছে কাউন্সিলর এগেইনস্ট ইনজাস্টিস নামক সামাজিক সংগঠন। রোববার দুপুরে রাজধানীর শাহজাদপুরে এই দাবি জানান তারা। এই সময় সংগঠনের আহ্বায়ক শের মোহাম্মদ সাইদ ভারতের সঙ্গে অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্সা আদায় ও ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালবাগ থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 7 দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার। কোটা আন্দোলনের যে মিছিল
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করা হয়েছে মুন্সিগঞ্জে। রবিবার সন্ধ্যায় সিপাহীপাড়া সানাই কমিউনিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, এজিএম খান জাফর আলতাফ ও মেসার্স শাকিল স্টিলের স্বত্বাধিকারী শাকিল আহমেদ সিয়াম। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।